আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা রিং টপোলজি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, রিং টপোলজি। সো রিং টপোলজি বুঝতে হলে প্রথমে আমাদের ডায়াগ্রামটা বুঝতে হবে। তো ধরে নিচ্ছি আপনাদের হচ্ছে যে 4টা কম্পিউটার আছে। এখানে হচ্ছে কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3 এবং কম্পিউটার 4, রাইট। এবং এই যে 4টা কম্পিউটার, এটা হচ্ছে যে কিভাবে কানেক্টেড আছে, প্রথম কম্পিউটারের সাথে দ্বিতীয় কম্পিউটার এবং দ্বিতীয় কম্পিউটারের সাথে তৃতীয় কম্পিউটার, তৃতীয় কম্পিউটারের সাথে চতুর্থ কম্পিউটার, এবং এটা হচ্ছে কি প্রথম কম্পিউটার এবং শেষ কম্পিউটার। তাহলে কানেকশান শেষ। এরপরে শেষের কম্পিউটারের সাথে প্রথম কম্পিউটারে আর একটা এক্সট্রা কানেকশান যুক্ত হয়ে যে টপোলজিটা তৈরি করে, ঠিক আছে, এই টপোলজিটাকে বলা হয় রিং টপোলজি। সো এটা মেনলি দেখতে একটা রিংয়ের মতো ডায়াগ্রাম তৈরি করে, এই জন্য এই টপোলজিটাকে বলা হচ্ছে রিং টপোলজি। ফাইন, ওকে। সো রিং টপোলজি তৈরি করার জন্য আমাদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি রিং টপোলজিতে সর্বনিম্ন 3টা কম্পিউটার থাকতে হবে। 3টা কম্পিউটারের নিচে হলে এটা রিং টপোলজি তৈরি হবে না, ঠিক আছে, 3-এর উপরে থাকতে হবে। তাহলে এখানে শর্ত ফিল আপ হয়েছে, ফাইন। সো এই রিং টপোলজিতে এখানে প্রতিটা কম্পিউটারের সাথে কি 2টা পোর্ট আছে, রাইট। সো 2টা পোর্টের মধ্যে যে কোনো একটা পোর্ট সেন্ডার এবং যে কোনো একটা পোর্ট রিসিভার হিসেবে কাজ করবে। এবং এটা হচ্ছে কোনটা সেন্ডার হবে কোনটা রিসিভার হবে এটা নির্ভর করবে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই রিং টপোলজি হচ্ছে ইউনিডিরেকশনাল মোডে ডাটা ট্রান্সফার করে, মানে যে কোনো এক দিক দিয়ে ডাটা ট্রান্সফার করবে। যদি আমি দেখি যে যদি এই দিক দিয়ে ডাটা ট্রান্সফার করে তাহলে সবগুলো কম্পিউটার এই দিক দিয়ে ডাটা ট্রান্সফার করবে, আর যদি এই দিক দিয়ে করে তাহলে সবগুলো এই দিক দিয়েই ডাটা ট্রান্সফার করবে। ডাটা শুধুমাত্র একটা ওয়েতেই ঘুরতে থাকবে, ঠিক আছে। সো যেই দিক দিয়ে ডাটা ট্রান্সফার হবে সেই দিকেই আসলে সেন্ডার এবং রিসিভারটা হবে। তো ধরে নিচ্ছি আমার এই দিক দিয়ে ডাটা পাস হবে, তাহলে এটা হবে সেন্ডার, এটা হবে এই কম্পিউটার, এটা হবে রিসিভার, তো এটা হবে কি রিসিভার, ঠিক আছে। তাহলে এটা সেন্ড করবে, এটা রিসিভ করবে, এটা সেন্ড করবে, এটা রিসিভ করবে, এটা সেন্ড করবে, এটা রিসিভ করবে, এবং এটা সেন্ড করবে, এটা রিসিভ করবে। তাহলে আমার এই দিক দিয়ে ডাটাটা পাস হচ্ছে। আর যদি এই দিক দিয়ে হয় তাহলে এটা জাস্ট সেন্ডার এবং রিসিভারটা ঘুরে যাবে, আশা করি বুঝতে পারছেন। সো ধরে নিচ্ছি আমার এই দিক দিয়ে ডাটা ট্রান্সফার হবে, ঠিক আছে। তাহলে সবসময় ডাটা এই দিক দিয়েই ঘুরবে, ফাইন। আরেকটা বিষয় হচ্ছে এই যে রিং টপোলজি আছে, এই রিং টপোলজি প্রতিটা কম্পিউটার যখন ডাটা ট্রান্সফার করে একটা কম্পিউটার, তখন অন্য কম্পিউটারগুলো প্রতিটাই হচ্ছে যে রিপিটারের মতো কাজ করে। রিপিটারের মতো কাজ করে কেমন, যখন একটা কম্পিউটার ডাটা পাঠায় রিং টপোলজির মধ্যে, তখন অন্য কম্পিউটারগুলোর কি করে, ওই ডাটাটা যদি তার জন্য হয় তাহলে সে রিসিভ করে, আর যদি না হয় তাহলে সে এটাকে সিগন্যালটাকে ড্রপ করে দেয় না, সেটাকে রিসিভ করার পরে সামনের দিকে ফরওয়ার্ড করে দেয়। রিপিটারের কাজও কিন্তু এমন যে ডাটাকে রিসিভ করা এবং রিজেনারেট করে রিট্রান্সমিট করা, মানে রিসিভ করা এবং রিট্রান্সমিট করা। এইখানেও কিন্তু কম্পিউটারগুলো রিসিভ করে ডাটাটাকে এবং এটাকে রিট্রান্সমিট করে। সো এই জন্য আমরা রিং টপোলজি প্রতিটা কম্পিউটারকে একটা রিপিটারের মতো তুলনা করতে পারি, ঠিক আছে, ওকে। সো এখন দেখি এই রিং টপোলজিতে যদি কোনো কম্পিউটার একটা কম্পিউটারের কাছে ডাটা পাঠায় তাহলে কীভাবে ওই ডাটাটা যায়, ঠিক আছে। সেটা বোঝার জন্য আমাদের একটা মেথড বুঝতে হবে, সেটা হচ্ছে যে রিং টপোলজি ডাটা পাঠানোর জন্য একটা মেথড ব্যবহার করে। এই মেথডটাকে বলা হচ্ছে টোকেন পাসিং মেথড। এটা হচ্ছে কি টোকেন পাসিং মেথড। টোকেন পাসিং একটা মেথড ব্যবহার করে, সেটা হচ্ছে একটা রিং টপোলজির মধ্যে যতগুলো কম্পিউটার থাকুক না কেন, পুরো একটা টপোলজির মধ্যে একটা মাত্র টোকেন থাকবে, এবং ওই টোকেনটা যার কাছে থাকবে অ্যাট এ টাইম শুধুমাত্র ওই কম্পিউটারটাই ডাটা পাঠাতে পারবে, অন্য কম্পিউটারগুলো ডাটা পাঠাতে পারবে না। কারণ যেহেতু একটা টোকেন অ্যাট এ টাইম একজনের কাছে ওই টোকেনটা থাকতে পারবে, এই জন্য একজনে শুধুমাত্র ডাটা পাঠাতে পারবে, রাইট। এবং ওই ডাটাটা পাঠানো শেষ হলেই তারপরে সে কী করবে, ওই কম্পিউটার টোকেনটাকে ছেড়ে দিবে। এরপরে অন্য ওই টপোলজির মধ্যে অন্য কোনো কম্পিউটার যদি ডাটা পাঠাতে চায় তাহলে সে ওই টোকেনটাকে রিসিভ করবে, করার পরে আবার ওই ডাটা পাঠাবে, সে ডাটা পাঠানো শেষ হলে সে তারপরে সে টোকেনটাকে ছেড়ে দিবে। এভাবে অন্য কম্পিউটার যদি চায় ডাটা পাঠাবে তাহলে ওই টোকেনটাকে রিসিভ করবে। তাহলে অ্যাট এ টাইমে
এই রিং টপোলজিতে শুধুমাত্র একজনের ডাটা পাঠাতে পারবে, অন্য কম্পিউটারগুলো ডাটা পাঠাতে পারবে না, কারণ একটা টোকেনে আমরা এখানে পাচ্ছি, রাইট। সো টোকেনটা কীভাবে কাজ করে, ধরে নিচ্ছি কম্পিউটার 1 সে কী করবে, কম্পিউটার 4-এর কাছে একটা ডাটা পাঠাবে, তাহলে সে কী করলো, একটা টোকেন, যে টোকেনটা আছে সে টোকেনটাকে রিসিভ করলো। এখন অন্য কম্পিউটারগুলো স্টপ থাকবে, ডাটা পাঠানো বন্ধ রাখবে। সে কী করবে, ডাটাটা পাঠাবে, এখানে সেন্ড করলো, এখানে এর কাছে চলে আসবে, এবং আমরা জানি যে এটা কী করে, অন্য কম্পিউটারগুলো সিগন্যালকে ড্রপ করে দেয় না, এটাকে রিট্রান্সমিট করে। অন্য টপোলজিতে হয় কি, যে একটা তার কাছে ডাটা আসলো, সে কী করবে, আমরা বাস টপোলজিতে দেখছি যার জন্য সেই ডাটা সে শুধু রিসিভ করবে, বাকিগুলো ড্রপ করে দেবে। বাট এখানে ড্রপ করবে না, কারণ এ যদি ড্রপ করে দেয় তাহলে তো সামনে এর কাছে চলে আসবে না এটা, ঠিক আছে, এই জন্য এরা ড্রপ করে না। এই রিসিভ করার পরে দেখে যে তার সাথে ম্যাচ করতেছে না, তখন এই কী করবে, রিট্রান্সমিট করে দেবে। ফাইন, তাহলে ওই ডাটাটা এই কম্পিউটার 2 এর কাছে আসলো, কম্পিউটার 2 আবার কী করলো, এটাকে দেখলো যে তার জন্য না, তখন সে এটা কম্পিউটার 3 কাছে পাঠালো, কম্পিউটার 3 দেখলো তার জন্য না, তারপর এটাকে কম্পিউটার 4-এর কাছে পাঠাই দিল, ঠিক আছে। কম্পিউটার 4 কী করলো, ওই ডাটাটাকে দেখলো যে তার জন্য, তখন সেই ডাটাটাকে রিসিভ করবে, ঠিক আছে। এখন রিসিভ করার পর সে কী করবে, একটা অ্যাকনলেজমেন্ট পাঠাই দিবে, যে কম্পিউটার ডাটা পাঠিয়েছে সেন্ডারের কাছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে সে রিসিভ করছে। ফাইন, সাথে সাথে ওই যে ডাটাটা পাঠাইছিল কম্পিউটার 1, ওই ডাটাটাকেও সে পাঠাই দিবে, সে নিজের কাছে তো রাখবে এবং আবার ওই ডাটাটাকে নেটওয়ার্কের মধ্যে পাঠাই দিবে। তাহলে অ্যাকনলেজমেন্ট এবং ডাটাটা আবার তার কাছে চলে আসবে। কেন চলে আসবে এটা বলতেছি, যখন অ্যাকনলেজমেন্ট এবং ডাটা তার কাছে চলে আসবে তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি যে কম্পিউটারের কাছে ডাটা পাঠাচ্ছি সে রিসিভ করছে, আমার ডাটা পাঠানো শেষ, তখন কি করবে, সে এই টোকেনটাকে রিলিজ করে দেবে। তাহলে যতক্ষণ পর্যন্ত না, আমরা কি বুঝতেছি, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই যে ডাটাটা সে পাঠাচ্ছে ঘুরে তার কাছে না আবার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু টোকেনটাকে রিলিজ করে দিবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যখন তাহলে কি হলো, এই কম্পিউটার 4-এর কাছ থেকে ডাটাটা পাঠানো শেষ হয়ে, রিসিভ করা শেষ হয়ে আবার 1-এর কাছে চলে আসলো, তখন সে এই টোকেনটাকে আবার ছেড়ে দিবে, ঠিক আছে। এর আগ পর্যন্ত কিন্তু সে টোকেনটাকে ধরে রাখবে। এই কারণে কিন্তু অন্য কম্পিউটারগুলো ওই সময় ডাটা পাঠাতে পারে না। সো ধরে নিচ্ছে তখন অন্য কম্পিউটার যদি ডাটা পাঠায় তখন সে কী করবে, অন্য কম্পিউটার ওই টোকেনটাকে রিসিভ করে নেবে। কম্পিউটার 2 ধরে নিচ্ছে কম্পিউটার 4-এর কাছে ডাটা পাঠাবে, তখন কম্পিউটার 2 ওই টোকেনটাকে রিসিভ করে নেবে। যখন টোকেন রিসিভ করবে তখন অন্য সময় আর কোনো কম্পিউটারগুলো ডাটা পাঠাতে পারবে না, ঠিক আছে। তখন আবার সে কী করবে, ডাটাটা পাঠাবে কম্পিউটার 4-এর কাছে। সো প্রথমে এটা 3-এর কাছে আসবে, 3 থেকে 4-এর কাছে আসবে, 4 এটাকে রিসিভ করবে, করার পরে একটা অ্যাকনলেজমেন্ট এবং ওই ডাটাটাই আবার কী করবে, সামনে পাঠিয়ে দেবে। তারপর কম্পিউটার 1 কী করবে, কম্পিউটার 3 কাছে পাঠিয়ে দেবে। যখন সে ওই ডাটাটাকে আবার রিসিভ করবে, যেটা পাঠাইছিল সেটা আবার তার কাছে ফিরে আসবে, তখন শুধু সে ওই টোকেনটাকে রিলিজ করে দেবে, তার আগ পর্যন্ত কিন্তু টোকেনটাকে রিলিজ করবে না। সো এটা কেন হয়, কারণ হচ্ছে যাতে একই সময়ে এই টোকেনটা, একটা টোকেন ব্যবহার করার কারণ হচ্ছে একই সময় যেহেতু অনেকগুলো কম্পিউটার থাকবে, সবাই যদি ডাটা পাঠায়, ঠিক আছে, এও পাঠাচ্ছে এও পাঠাচ্ছে এও পাঠাচ্ছে, তাহলে কিন্তু কী হবে, একটা চ্যানেলের মধ্যে, একটা নেটওয়ার্কের মধ্যে ট্রাফিকের সংখ্যা বেড়ে যাবে, এখানে ডাটার কলিশন হওয়ার সম্ভাবনা আছে। কলিশনটা কি আমরা আগের ভিডিওতে জানছি, সেটা হচ্ছে কি ডাটার সংঘর্ষ। ডাটা যদি সংঘর্ষ হয় তাহলে কি কলিশন ঘটার সম্ভাবনা আছে, ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে। এটা যাতে না ঘটে এই জন্য এই টপোলজিতে এই টোকেন পাসিং মেথডটা ব্যবহার করা হয়। আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি, এই যে এখানে বলছিলাম যে প্রথমে যে ইউনিডিরেকশনালি কাজ করে, এটা ইউনিডিরেকশনালি কাজ করার আরেকটা কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে যাতে কলিশনটা না ঘটে, রাইট। ধরে নিচ্ছি এটা হচ্ছে সেন্ডার, তাহলে এদিক দিয়ে ডাটা পাঠাচ্ছে, ইউনিডিরেকশন যদি না হতো তাহলে কি ঘটতো। সো এখন ইচ্ছা মতো যে কোনো একটা সেন্ডার যে কোনো একটা রিসিভার হতে পারে, তাহলে এইখানে এই 2 কম্পিউটারের মধ্যে এটা যদি সেন্ডার হতো তাহলে কি হতো, এই দিক দিয়ে ডাটা পাঠাচ্ছে, এও এই দিক দিয়ে ডাটা পাঠাইতো, তাহলে দুইটা ডাটা এখানে এসে কি হতো, সংঘর্ষ ঘটতো। মানে যে যার মতো ইচ্ছা যে দিক থেকে ডাটা পাঠাইতে পারতো এবং রিসিভ করতে পারতো। তাহলে এখানে কিন্তু ওই যে ইউনিডিরেকশনাল না হলে ডাটার সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটা থাকতো। এই জন্য হচ্ছে যে এখানে ইউনিডিরেকশনাল মোডে কাজ করে, মানে যে কোনো এক দিক দিয়েই ডাটাটা পাস হবে। আশা করি বুঝতে পারছেন। ফাইন, সো আমরা বুঝলাম এখানে হচ্ছে যে রিং টপোলজিতে কীভাবে ডাটা আদান প্রদান করে কম্পিউটারগুলো। ওকে, সো এখন আমরা এই রিং টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা জানবো। সো প্রথমে সুবিধার কথা জানি।
সুবিধা হচ্ছে এই রিং টপোলজিতে প্রথমে একটা বিষয় প্রধান যেটা সুবিধা সেটা হচ্ছে ডাটার কলিশন ঘটে না, কারণ প্রতিটা কম্পিউটার আলাদা আলাদাভাবে স্বতন্ত্র সময় ডাটা পাঠায়, যখন একটা পাঠায় তখন অন্যগুলো ডাটা পাঠায় না, সবাই ওয়েটিংয়ে থাকে। এই কারণে এখানে কলিশন ঘটার সম্ভাবনা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ইউনিডিরেকশনালি ডাটা আদান প্রদান হয়, ইউনিডিরেকশনালি ডাটা ঘোরে, এই জন্য এখানে কলিশন ঘটে না, কলিশন ঘটার সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে একটা বড় সুবিধা এই রিং টপোলজির। আরেকটা সুবিধা হচ্ছে এই এই টপোলজি ইনস্টলমেন্ট সহজ, মানে সহজে ইনস্টল করা যায়, খুব বেশি জটিল প্রকৃতির না, জাস্ট দুইটা করে ইথারনেট পোর্ট থাকতে হবে, দুইটা কানেক্টর লাগাতে হবে, প্রতিটার সাথে কানেকশন লাগালেই হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা সুবিধা। এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে প্রতিটা কম্পিউটার তার নিজস্ব একটা সময় পায় ডাটা পাঠানোর জন্য, প্রতিটা কম্পিউটার নিজস্ব আলাদা আলাদা সময় নিয়ে ডাটা পাঠাইতে পারে, সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। আরেকটা সুবিধা হচ্ছে এখানে সেন্ট্রালি যে কোনো একটা কম্পিউটারের উপর নির্ভর থাকতে হয় না। যেমন যদি এরকম হতো যে একটা সার্ভার থাকতেছে, সবাই সার্ভারের কাছে ডাটা পাঠাচ্ছে এবং সার্ভার থেকে আবার সবার কাছে যাচ্ছে, তাহলে কী হলো, সবাই সার্ভারের উপর ডিপেন্ডেন্ট থাকতো। বাট এখানে কিন্তু কেউ সার্ভারের উপর নির্দিষ্ট একটা জায়গার উপর ডিপেন্ডেন্ট না, সবাই সমানভাবে অংশগ্রহণ করতেছে। এটা একটা হচ্ছে সুবিধা এই টপোলজির। ফাইন। এরপরে এই টপোলজি আমরা অসুবিধা যদি কথা বলি, তাহলে এই টপোলজি অসুবিধা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটা কম্পিউটার যদি শাটডাউন অবস্থায় থাকে অথবা কোনো একটা পোর্ট যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা কেবল যদি ছিঁড়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা এটা চিন্তা করতে পারেন যে আমি যদি কম্পিউটার 1 যদি কম্পিউটার 2 এর কাছে ডাটা পাঠায়, ঠিক আছে, তাহলে আমার কম্পিউটার 3 শাটডাউন থাকুক আর হচ্ছে যে না থাকুক বা চালু থাকুক, এতে আমার সমস্যা কি? এই ডাটা এই 1 তো 2 এর কাছে ডাটা পাঠাইতেই পারবে, তা 2 এর কাছে তো ডিরেক্ট চলেই আসবে, তাই না? এটা তো আপনারা চিন্তা করতে পারেন, ঠিক আছে। কিন্তু না, এখানে কিন্তু একটা সমস্যা আছে। যে কোনো একটা কম্পিউটার শাটডাউন থাকলে কিন্তু যতই এখানে ডিরেক্টলি কানেক্টেড থাকুক, এটা কিন্তু হবে না, নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে একটু আগে আমরা দেখছি কি সে কি করে, টোকেন পাসিংয়ের মাধ্যমে ডাটা পাস করে, রাইট। সো এই কম্পিউটার যদি কি হয়, এই কম্পিউটার ধরে নিলাম কম্পিউটার 1 কম্পিউটার 2 এর কাছে ডাটা পাঠাবে, কিন্তু কম্পিউটার 3 আছে শাটডাউন, তাহলে কি হবে? আমরা জানি কি টোকেন পাসিংটা কিভাবে করে, যে ওই ডাটাটা কি করবে, 2 এর কাছে পাঠাবে, 2 রিসিভ করার পর তার অ্যাকনলেজমেন্ট এবং হচ্ছে ওই ডাটাটাকে আবার সামনের দিকে ফরওয়ার্ড করে দেবে, তারপরে ওই ডাটাটা ঘুরে কি হবে, তার কাছে চলে আসবে, তারপরে সে কী করবে, টোকেনটাকে রিলিজ করে দেবে, ঠিক আছে। এর আগ পর্যন্ত কিন্তু সে আর টোকেন রিলিজ করবে না যতক্ষণ পর্যন্ত সে ডাটাটা তার কাছে না চলে আসবে। আর যতক্ষণ পর্যন্ত টোকেন রিলিজ করবে না ততক্ষণ পর্যন্ত অন্য কম্পিউটারগুলো আর ডাটা পাঠাতে পারবে না। এখন এই 3 কম্পিউটার যদি বন্ধ থাকে, 3 নম্বর কম্পিউটার, তাহলে সেই রিসিভ করলো, করার পর অ্যাকনলেজমেন্ট এবং ডাটাটা এই সামনে পাঠাবে যখন, তখন এই কম্পিউটার শাটডাউন থাকার ফলে ওই ডাটাটাকে রিসিভও করতে পারবে না, সামনের দিকে ফরওয়ার্ডও করতে পারবে না, তাহলে ডাটা এখানেই আটকে যাবে, ঠিক আছে। এবং যেহেতু ডাটা যাইতে পারবে না, সেহেতু ওই ডাটার জন্য অপেক্ষা করবে, কিন্তু এই ডাটা পাঠাতে পারতেছে না, এবং যতক্ষণ ওয়েট করবে ততক্ষণ পর্যন্ত সে টোকেনটাকে ধরে রাখবে, তাহলে তার কাছে টোকেন কখনোই আসবে না, রাইট। যেহেতু এটা বন্ধ আছে, টোকেন কখনোই আসবে না এবং সে টোকেনটাকে কখনো রিলিজও করবে না, তাহলে সেও ডাটা পাঠাইতে পারবে না, টোকেনও রিলিজ করবে না এবং অন্য কেউ আর ডাটা পাঠাইতে পারবে না। এই জন্য পুরো নেটওয়ার্কটা কিন্তু শাটডাউন অবস্থায় থাকবে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে যে কোনো নতুন একটা কম্পিউটার যদি আমি এখানে ঢুকাতে চাই, যে কম্পিউটারের সংখ্যা আমি বাড়াবো, 4টা আছে আমি 5টা করবো, ফাইন। তাহলে এই যে কম্পিউটারটা যখন কানেক্ট করব, তখন এইখানে 2টা কেবলটাকে বিচ্ছিন্ন করতে হবে, তারপর 2টা লাগাতে হবে। সো ওই যে ইনস্টলেশনের সময়টুকুতে পুরো নেটওয়ার্কটা কিন্তু ডাউন হয়ে যাবে, কারণ কেবল বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু কমিউনিকেশন হবে না। এটা একটা অসুবিধা, যে নতুন কোনো কম্পিউটার ইনস্টল করতে গেলে পুরো নেটওয়ার্কটা ডাউন থাকবে। সো এই ছিল মেনলি হচ্ছে যে প্রধান 2টা অসুবিধা। সো আশা করি বুঝতে পারছেন রিং টপোলজির সম্পূর্ণ প্রসেসটা। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে ম্যাশ টপোলজি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।